উচ্চ আদালতে যত অ্যাটর্নি, অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি থেকে ডিএজি পর্যন্ত অধিকাংশই আমরা দেখতেছি তাদের সমস্ত শিবিরের লোকজন ওখানে জায়গা করে নিয়েছে। আর সেই মেয়র ওনারা ইলেকশন দেয় নাই, সেই মেয়র ওনারা নিয়োগ দিয়েছে, নিজেদের পেয়ারের লোককে নিয়োগ দিয়েছে। আমরা চাই না যে এটা তাদের নিরপেক্ষতা কোনোভাবে প্রশ্নবিদ্ধ হোক। আমরা আশাবাদী হইতে চাই যে সবার সম্মিলিত প্রচেষ্টায় রাজনৈতিক দলেরও এখানে সহযোগিতা লাগবে। সবাই মিলে আমরা একটা নির্বাচনটাকে যেন তুলতে পারি সুন্দরভাবে। একটি দল তো হুমকি দিয়েছে, জানেন, যে 12 তারিখের পরে 13 তারিখ থেকে নাকি বাংলাদেশের চেহারা পাল্টে যাবে। এই যে যাদের নিয়ে আলাপ করলাম তারা 11 দলীয় জোটের নেতারা বলতেছে আর কি, শোনা যাচ্ছে। হ্যাঁ, কি বুঝাতে চাচ্ছে তারা? তারা কি আরেকটা রক্তক্ষয়ী কিছু চিন্তা ভাবনা করতেছে, না 71-এর প্রতিশোধ নেওয়ার জন্য তারা তৈরি হচ্ছে? অস্বাভাবিক কথাগুলো বলে বলে তারা নির্বাচনটাকে প্রশ্নবিদ্ধ করার প্রচেষ্টা গ্রহণ করছে। তারা তো এই কথাও বলেছে যে 13 তারিখ থেকে কোনো চাঁদা দিতে হবে না, কোনো সহিংসতার ঘটনা ঘটবে না। ওরা যা করেছে এই কয় মাসে হাতিয়ে নিয়েছে না, সমস্ত ব্যাংকগুলো দখল করেছে না, আবার চাকরি বাকরি সেখানে দিয়েছে না তাদের শিবিরের লোকজনদেরকে, সমস্ত বিশ্ববিদ্যালয়গুলোতে তারা বলছে। আরে সমস্ত কিছু তো তারা গত 18 মাসে জামাত যে সুযোগ সুবিধা নিয়েছে, অর্থনৈতিক থেকে শুরু করে সব ক্ষেত্রে তারাই সবচেয়ে বেশি। আপনি বিচার বিভাগে আসেন, বিচার বিভাগে যত জিপিপিপি নিয়োগ হয়েছে, উচ্চ আদালতে যত অ্যাটর্নি, অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি থেকে ডিএজি পর্যন্ত অধিকাংশই আমরা দেখতেছি তাদের সমস্ত শিবিরের লোকজন ওখানে জায়গা করে নিয়েছে। কিভাবে হলো, তাদের মেকানিজমটা কি? একইভাবে অন্যান্য প্রতিষ্ঠানেও দেখেন। আবার তো মিডিয়া টিডিয়ার মধ্যে তো নানানভাবে তারা যুক্ত হয়ে যাচ্ছে। নতুন মিডিয়াও নাকি একটা চালু হয়েছে, দেখতেছেন, এককভাবে তারা করতেছে। সুতরাং সব জায়গায় তাদের হস্ত প্রসারিত হয়েছে এবং আমি মনে করি এটা বাংলাদেশের জন্য হুমকি স্বরূপ। সবচেয়ে চাঁদাবাজে ওরা গিয়ে কিছু বই দেয়, বই দেওয়ার পরে তারপরে সরাসরি বলে যে কিছু হাতিয়ে দেন। এইসব তো আমরা জানি, কর্পোরেট বোর্ডগুলো আমরা জানি না, সব জায়গায় তো তারা এগুলো করেছে, সুযোগ সুবিধা নিয়েছে, এখনও নেবে। নির্বাচনের ক্ষেত্র তারা তো ওই বাইরের থেকে তো আসতেছে টাকা পয়সা, আবার এখানেও তারা লোকেলি এত টাকা কালেকশন করেছে, হয়তো প্রার্থীদেরকে কোটি কোটি টাকা দেবে। এবং আপনি জানেন যে ওই যে ইয়ে আনতেছে, বিকাশ নাম্বার আনতেছে মেয়েরা নেমে, হ্যাঁ, বোরকা পরিয়ে যে বাড়িতে পাঠাচ্ছে, বিকাশ নাম্বার আনছে, এনআইডি কার্ড নিয়ে আসতেছে। এইসব তারা তো সামগ্রিকভাবে প্রস্তুতি গ্রহণ করেছে, অনেক অঘটন তারা ঘটাবে এবং ঘটিয়ে অন্যদের উপর দোষারোপ করবে। যে রাস্তায় পার্কিং নাই জেনেসিয়া, সেই রাস্তায় পার্কিং এর জন্য মামলা করা যায়? আপনি আমাকে পার্কিং এর জায়গা দিয়েছেন যে আপনি মামলা করবেন, নো পার্কিং নো মামলা। আমি যদি বলি, এখন এটার অনুবাদ কিভাবে করবে জানেন? আপনি নো পার্কিং এর জায়গায় যদি পার্ক করেন তাইলে মামলা হবে। ব্যাপারটা তা নয়, ব্যাপারটা হচ্ছে ওই যে নো সার্ভিস নো বিলের মতো। আপনি আমাকে পার্কিং সার্ভিস দিতে পারেন নাই। এই ঢাকা শহরের মেয়ররা গাড়ি পার্ক করার জায়গা দিতে পারে নাই, যত্রতত্র পার্ক করে রাখার জন্য লক্ষ লক্ষ ব্যাটারি রিক্সা ছাড়তে দিয়েছে, কারণ এগুলোর মধ্যে হয় তাদের ভোট আছে, নাহলে তাদের রাজনৈতিক স্বার্থ আছে। আর তারা আমাদেরকে বলে হর্ন বাজায়েন না, পার্কিং এখানে করেন না, ওই জায়গাতে রাখেন না, আমাদের গাড়িতে ঘষা লেগে এরা চলে যায়। একটাই উদাহরণ কি জানেন? আমার এই কথা শুনলে লোকে বলবো তোমার গাড়ি আছে গেলে বলো, মোটেই না। তারা যে এইভাবে একের পর এক ড্যামেজ করে বিভিন্ন জায়গাতে গাড়িগুলো, এগুলোর জন্য তাদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কোনো ট্রাফিক আইন নাই। রাস্তায় একটা যানবাহন চলবে তাদের জন্য কোনো আইন নাই। তাহলে যারা যে ট্যাক্স, আমরা যারা ট্যাক্স দিচ্ছি বা যাদের যানবাহন আছে যানবাহনের ট্যাক্স দিচ্ছি, তারা আসলে কি সুবিধা পাচ্ছি বা কি পাচ্ছি? এই জন্য আমি বলি যে পৌরকর দেওয়া উচিত না আমাদের। যে পৌরসভা আমাদেরকে পৌর সুবিধা দিতে পারে না সেই পৌরকর আমাদের দেওয়া উচিত না। যে পৌরসভা আমাদেরকে প্রত্যেক দিন এই জঘন্যভাবে মাইকিং হয়, এই মাইকের শব্দ থেকে রক্ষা করতে পারে না, যে পৌরসভা আমাকে তার যে দায়িত্ব ময়লা পরিষ্কার করা, আমার প্রাইমারি ড্রেনেজটা সাফ রাখা, যে পৌরসভার দায়িত্ব হচ্ছে আমাকে একটা ভালো রাস্তা ভালো ফুটপাত উপহার দেওয়া, যেটা তারা দিতে পারে না। তারা এখানে বেআইনি যানবাহন ছেড়ে দিয়ে আমার করদাতার যানবাহন চালাতে বাধার সৃষ্টি করে, যারা এখানে ঠিক জায়গা মতো গাড়ি পার্ক করার ব্যবস্থা করতে পারে না, যারা পার্কিং গরুরহাট থেকে শুরু করে সবকিছু ইজারা দিয়ে দেয় নিজেদের পেয়ারের লোকদের হাতে, যারা ময়লা বেচা পর্যন্ত দিয়ে দিয়েছিল একসময় কাউন্সিলরদের হাতে, দলের সন্ডাগুন্ডাদের হাতে, সেই পৌরসভাতে আমরা কর দেই কেন? এটা তো আমার একটা বড় প্রশ্ন। এবং সেই মেয়রকে আমরা মেয়র বলি কেন? আর সেই মেয়র ওনারা ইলেকশন দেয় নাই, সেই মেয়র ওনারা নিয়োগ দিয়েছে, নিজেদের পেয়ারের লোককে নিয়োগ দিয়েছে। আমি গত
54 বছর ধরেই বা 55 বছর ধরেই তো এই দেশে আছি। জি। আমার জন্ম মুক্তিযুদ্ধের কিছু আগে। এই আমার জন্মে আমি সবচেয়ে বেশি সম্মানিত বোধ করেছি যখন বাংলাদেশের একজন অতি সম্মানিত ব্যক্তি বলেছেন এই দেশটা জালিয়াতের কারখানা। আমি খুব সম্মান পেয়েছি। আমার ধারণা রেজওয়ানও পেয়েছেন। এই দেশটা জালিয়াতের কারখানা, সেখানে আমি জালিয়াত, আমার পাশে যিনি বসে আছেন তিনি জালিয়াত, আপনি জালিয়াত, রেজওয়ানও জালিয়াত। এই দেশটা একটা জালিয়াতের কারখানা। অত্যন্ত সম্মানিত বোধ করেছি।